নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। শনিবার পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে কাঞ্চনপুরে ভোট প্রচারে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সঙ্গে ছিলেন প্রার্থী কৃতি সিং দেববর্মা, মন্ত্রী টেঙ্কু রায় সহ অন্যান্যরা। হুটখোলা গাড়ি নিয়ে এদিন রোড শো করে জনসমর্থন চান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ভোট প্রচারে এসে তিনি কাঞ্চনপুরবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। মানুষ চাইছে কবে আবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী আরো বলেন, পূর্ব ত্রিপুরা লোকসভা আসন এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের দুই প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা চলছে। কে কত ভোট বেশি পেয়ে জয়যুক্ত হবে। ভোট প্রচারে গিয়ে জনসমর্থন পেয়ে মুখ্যমন্ত্রী অত্যন্ত আপ্লুত। এই লোকসভার যে ইলেকশন আমাদের 26শে এপ্রিল, সেটাকে পূর্ব আসনে আপনারা জানেন যে পূর্ব আসন থেকে ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পদ্মচিহ্নে ভোট দেওয়ার জন্য, এবং তাকে সমর্থন করেছে আইপিএফটি এবং আমাদের ত্রিপুরা মথা। তো আজকে এখানে আমরা র্যালি করলাম কাঞ্চনপুর এলাকায়। তো বিপুল সারা আপনারা নিজেরও দেখতে পেয়েছেন। মানুষ চাইছে কবে মোদিজি আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন, এবং আমি নিশ্চিত যেভাবে চারিদিকে মানুষের মধ্যে একটা যেভাবে সারা পাচ্ছি যে উনি আমাদের 370টা আমাদের দিয়েছে, টার্গেট দিয়েছে সারা ভারতবর্ষে, আমার মনে হয় দুটো তো পাবেই। এবং গত বছরের তুলনায় আমাদের 2019-এ যে ভোট আমরা ভোট পেয়েছিলাম তার থেকে অনেক বেশি সংখ্যক আমরা ভোট পাবো, সেটা বোঝা যাচ্ছে। এখন কম্পিটিশন চলছে। আমরা পশ্চিম আসনেও আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার গার্হস্থ্য হিংসার বলি হয়ে আরও এক গৃহবধূর প্রাণ ঝরল। ঘটনা কল্যাণপুর থানার অন্তর্গত গোরাঙ্গটিলা বাজার এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, সংশ্লিষ্ট এলাকায় জনৈক প্রদীপ নাথ চৌধুরীর সাথে 6 বছর আগে খোয়াইয়ের জাম্বুরা গ্রামের প্রতিমা নাথের সামাজিক বিয়ে হয়। কিছুদিন ভালো থাকলেও এরপর থেকে পরিবারের বিভিন্ন কারণে সমস্যা তৈরি হতে থাকে বলে জানা গেছে। বিশেষ করে পারিবারিক কিছু সম্পত্তি নিয়ে প্রায় সময় প্রদীপ নাথ চৌধুরীর সাথে তার মা এবং বাড়ির অন্যান্যদের ঝামেলা লেগে থাকত বলে মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের কাছ থেকে জানা গেছে। এর মধ্যে শুক্রবার রাতে কল্যাণপুর থানার পুলিশের মারফত খবর পেয়ে প্রতিমার বাড়ির লোকজন প্রথমে খোয়াই জেলা হাসপাতালে যায়। এরপর গৃহবধূকে জিবি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা আর হয়নি। শনিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে এক সন্তানের জননী প্রতিমা। ঘটনার পর কল্যাণপুর থানার পুলিশ প্রতিমার স্বামী প্রদীপ নাথ চৌধুরীকে নিজেদের হেফাজতে নিয়েছে। প্রতিমার বাপের বাড়ির পক্ষ থেকে গৃহবধূর শ্বশুর বাড়ির 4 থেকে 5 জনের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা করা হবে বলে জানা গেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আমাদের কাছে একটা খবর এসেছে, গোরাঙ্গটিলা প্রদীপ নাথ চৌধুরী নামে একজন লোক তার স্ত্রীকে রক্তাক্ত করেছে মেরে। তারপরে সঙ্গে সঙ্গে ওকে খোয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। আজ সকালবেলা প্রদীপ নাথ চৌধুরীর স্ত্রী প্রতিমা নাথ চৌধুরী মারা যায়। এখন আসলে আমরা তো এখন আমাদের সেফ কাস্টাডিতে আছে, যাদের বিরুদ্ধে আইনগুলো অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্বের সবচেয়ে বড় কলঙ্কিত দুর্নীতিবাজ দল ভারতীয় জনতা পার্টি। বিচন্ডমনুতে নির্বাচনী জনসমাবেশে একথা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বছরে 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, কৃষকদের ফসলের মূল্য দ্বিগুণ করার প্রতিশ্রুতি, জিনিসপত্রের মূল্য হ্রাস করার প্রতিশ্রুতি, কালো টাকা দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে 2014 সালে কৃষক, যুব সমাজ এবং আপামর জনগণকে ধোঁকা দিয়ে সরকারে প্রতিষ্ঠিত হয়েছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। তারপর গত 10 বছরে এ প্রতিশ্রুতিগুলি একবারের জন্য উচ্চারিত হয়নি, বরং 10 বছরে লক্ষ লক্ষ কৃষককে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে, লক্ষ লক্ষ পরিবারের মধ্যে আগুন লাগিয়েছে এবং লক্ষ লক্ষ যুবকদের আত্মহত্যার দিকে পরিচালিত করেছে সরকার। এ সরকার গত 10 বছরে দেশবাসীর মাথার উপর 2.5 লক্ষ কোটি টাকার ঋণ চাপিয়েছে।
এর জন্য 2019 সালে দেশে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের পরাজয় নিশ্চিত ছিল, কিন্তু ষড়যন্ত্র করে তারা ক্ষমতাসীন হয়েছে। তাই আসন্ন নির্বাচনে তাদের পরাস্ত করতে ইন্ডিয়া জোট লড়াই করছে। শনিবার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু আয়োজিত এক জনসমাবেশে সরকারকে কাঠগড়ায় তুলে একথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা রাজ্যের ইন্ডিয়া জোটের ইলেকশন ক্যাম্পেইন কমিটির কনভেনার জিতেন্দ্র চৌধুরী। আয়োজিত নির্বাচনী জমায়েত থেকে পূর্ব ত্রিপুরা আসনে সিপিআই মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী আশিস কুমার সাহার জন্য ভোট চাওয়া হয়। নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা। জিতেন্দ্র চৌধুরী বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপি বুঝতে পারছে তাদের বিদায় অনিবার্য। তাদের পায়ের নিচের মাটি কাঁপছে। বিরোধীদের জেলে ভরার চেষ্টা চলছে, কিন্তু দেশের সর্বোচ্চ আদালত দ্বারা প্রমাণিত বিশ্বের সবচেয়ে বড় কলঙ্কিত দুর্নীতিবাজ দল হল ভারতীয় জনতা পার্টি এবং এই ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ করে তিনি বলেন, এটি ভারতীয় লুটেরা পার্টি, ভারতীয় জুমলা পার্টি। এবং তিনি বলেন, যদি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কোনো প্রমাণ ছাড়া জেলে ভরা যায়, তাহলে কেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে জেলে ঢুকানো যাচ্ছে না? এই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত দিক থেকে দেশটাকে যে খাদের কিনারায় নিয়ে গেছে, ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, ভারতের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের হাতে যারা জীবন দিয়েছিলেন তাদের স্বপ্নে ঘরা আমাদের এই দেশের চালিকা শক্তির সংবিধানকে যেভাবে বিপন্ন করে তুলেছে, সেই জায়গায় অষ্টাদশ লোকসভা নির্বাচন শুধু একটা নির্বাচন না। এই নির্বাচন বর্ণ, ভাষা, পোশাকে বৈচিত্র্যময় ভারত, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন অটুট থাকবে কিনা, যে ভারত গণতান্ত্রিক ব্যবস্থায়, ধর্মনিরপেক্ষতায়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সারা পৃথিবীকে তাক লাগাচ্ছে, 140 কোটি জনসংখ্যার মানুষ, এত বৈচিত্র্যের মধ্যে এই ভারত আগামী দিন থাকবে কিনা, না এটা মুষ্টিমেয় কিছু লোক, আদানি, আম্বানি, মোদি, অমিত শাহ, হাতে গোনা কিছু লোক, তাদের হাতে পদদলিত হয়ে, তাদের হাতে ক্রীড়নক হয়ে এ দেশ আবার সে পরাধীনতার শৃঙ্খলে এটা পৌঁছে যাবে কিনা, এই প্রশ্ন আজকে এই নির্বাচনের সামনে সেখানে হাজির করেছে। জিতেন্দ্র চৌধুরী বলেন, 2018 সালে এ সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় বলেছিল, যদি রাজ্যে তাদের সরকার প্রতিষ্ঠিত হয়, ডাবল ইঞ্জিনের সরকার হয়, তাহলে কর্মচারীদের বেতন ডাবল হবে, চাকুরি ডাবল হবে। কিন্তু কোনো প্রতিশ্রুতি তারা পালন করতে পারেনি রাজ্যে 6 বছরে, বরং এডিসিকে পঙ্গু করেছে, ভিলেজ কমিটি নির্বাচন করছে না। আরো বলেন, যার কারণে মানুষ শিক্ষা দিয়েছে তাদের। 2018 পর 2023 সালের নির্বাচনে তাদের ভোট 51% থেকে নেমে দাঁড়িয়েছে 39%। অতীতের কোন সরকার সংখ্যা লঘিষ্ঠ ভোট পেয়ে প্রতিষ্ঠিত হয়নি, একমাত্র তারাই হয়েছে। এ নিয়ে তীব্র সমালোচনা করলেন জিতেন্দ্র চৌধুরী। সেই 14 সালে এসেছিল, দেশের যুব সমাজকে ধোঁকা দিয়ে বছরে 2 কোটি করে চাকরি দেব, কৃষকদেরকে বলেছিল তোমাদের যাবতীয় ঋণ মুকুব হবে, তোমাদের ফসলের দাম দ্বিগুণ পাবে। এদেশের আপামর জনতাকে প্রতিশ্রুতি দিয়েছিল জিনিসপত্রের দাম কমবে, আর প্রত্যেকটা পরিবারকে বলেছিল বিদেশের ব্যাংকে এই দেশের কালোবাজারিরা লক্ষ লক্ষ কোটি টাকা সরিয়ে নিয়ে গেছে, এগুলাকে উদ্ধার করে নিয়ে এসে 100 বছরে এই প্রতিশ্রুতিগুলো একবারের জন্য উচ্চারিত হয়েছে। এই প্রতিশ্রুতিগুলো রূপায়ণের জন্য ভিন্নমাত্র প্রচেষ্টা হয়েছে। এগুলা নিয়ে দ্বিতীয়বার কি সরকারি কি তাদের পার্টির জনসভাতে দ্বিতীয়বার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার সাকরেতরা একটা কথা উচ্চারণ করেছে, লক্ষ লক্ষ কৃষককে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছেন। নির্বাচনী সমাবেশের আগে একটি মিছিল সংগঠিত হয়। মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। স্যান্দন টিভি। আগামী দিন কৃতি সিং দেববর্মা জয়ী হবেন আর জিতেন্দ্র চৌধুরী হারিয়ে যাবেন। শনিবার সুরমা বিধানসভা কেন্দ্রের মেনদি গোলক বাজারে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে নির্বাচনী প্রচার ও যোগদান সভায় বক্তব্য রেখে একথা বলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী কৃতি সিং দেববর্মা রাজ পরিবারেরই কন্যা। রাজ পরিবার বিগত দিনেও রাজ্যবাসীর সাথে ছিল, বর্তমানেও আছে এবং আগামী দিনেও থাকবে। আসন্ন লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তিনি দিল্লিতে জনজাতির আওয়াজ পৌঁছাবে। শনিবার পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে নির্বাচনী প্রচার ও যোগদান সভায় বক্তব্য রেখে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয় সুরমা বিধানসভা কেন্দ্রের মেনদি গোলক বাজারে। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, কংগ্রেস ও সিপিআইএম এর অশুভ আঁতাত চিরতরে মুছে দিতে হবে। এর জন্য নির্বাচনী সমাবেশ থেকে সংকল্প নিতে হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে আগামী 26শে এপ্রিল ভোট দেওয়ার সময় আমাদেরকে চিন্তা করতে হবে ওই কংগ্রেস সিপিএম এর যে অশুভ আঁতাত, এই অশুভ আঁতাতকে এই ত্রিপুরা রাজ্য থেকে চিরতরে মুছে দিতে হবে। সেই সংকল্প আজকের এই সভা থেকে নিতে হবে। আর চাই আরেকটা কথা, আমার প্রতিরাম ত্রিপুরায় ওনার বক্তব্যে বলছিলেন যে আমাদের কৃতি দেবী দেববর্মা বাইরে থেকে এসছেন, ত্রিপুরার নয়। আরে কে বাত করতে বুর্বকের দল কি কথা বলছে? ত্রিপুরার রাজ পরিবারের কন্যা। তিনি আরো বলেন, যারা আজ বলছে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা ত্রিপুরা রাজ্যের নয়, কিন্তু তারাই দীর্ঘ 25 বছর ত্রিপুরায় রাজ পরিবারকে সম্মান করেনি। তবে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিমানবন্দরটি মহারাজার নামে উৎসর্গ করে দেওয়া হয়েছে এবং আধুনিক রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জন্মদিনের দিন সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে। গড়িয়া পূজায় 2 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু 25 বছর এই সম্মানগুলি জানানো হয়নি। কিন্তু আগামী দিন কৃতি সিং দেববর্মা জয়ী হবেন আর জিতেন্দ্র চৌধুরী হারিয়ে যাবেন। কমিউনিস্টদের বিরুদ্ধে তিনি আরো বলেন, এখন তারা কংগ্রেসের লেজুর বৃত্তি করছে। দীর্ঘ 25 বছর সরকারি থেকে সিপিআইএম নিজেদের জনদরদি এবং জনজাতি দরদি সরকার বলে ব্যাখ্যা দিলেও তারা কিভাবে জনগণকে ও জনজাতি অংশের মানুষকে লুট করা যায় সে চেষ্টাই করেছে। কৃষক, শ্রমিক, যুবক কারোর জন্য কোনো কাজ করেনি। বিশেষ করে তারা চেষ্টা করেছে কিভাবে রাজ্যে জনজাতি অংশের মানুষকে পিছিয়ে রাখা যায়, আর এগুলো করতে কংগ্রেস কমিউনিস্টদের মদত করেছে। কানকড়ায় তুললেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। 25টা বছর এই সিপিএমরা রাজ পরিবারকে সম্মান দেয়নি, আর পূর্বকের দল এখন বলছেন যে কৃতি দেবী দেববর্মা ত্রিপুরার নয়। ওরা ইতিহাস জানে না, মহারাজাকে সম্মান করেনি। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমাদের রাজ্যের ওই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, যিনি আমাদের এই ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার, উনার নামে আমাদের যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে আমরা উৎসর্গ করে দিয়েছি। শুধু তাই নয়, 19শে আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জন্মদিন, সেই জন্মদিনেও আমরা সরকারি ছুটি ঘোষণা করেছি। সেটা ভারতীয় জনতা পার্টি সরকার। যোগদান সভায় 180 জন ভোটার কংগ্রেস এবং সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। স্যান্দন টিভি। কয়েক কোটি টাকার রাস্তার কাজ বন্ধ, চরম দুর্ভোগে গন্ডাছড়ার সীমান্তবর্তীবাসী। ধলাই জেলার দুর্গম মহকুমা হিসেবে পরিচিত গন্ডাছড়া মহকুমার রতননগর এসকে পাড়ার রাস্তা বেহাল।
2016 সালে গন্ডাছড়া পূর্ত দপ্তর থেকে সংশ্লিষ্ট এলাকায় রাস্তাটি নির্মাণের কাজে হাত দেওয়া হয়। প্রায় 7.5 কিলোমিটার দৈর্ঘ্যের উক্ত রাস্তাটি নির্মাণে বেশ কয়েক কোটি টাকা বরাদ্দ ছিল। কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রথম দিকে দ্রুতগতিতে কাজ শুরু করে। দেখা গেছে কয়েক মাসের মধ্যেই ঠিকাদার বাবু উঁচু টিলা কেটে রাস্তা তৈরি করে ফেলে। এমনকি রাস্তার বেশ কিছু অংশে ম্যাটেলিং পর্যন্ত করা হয়। এরপর কাজ অর্ধ সমাপ্ত রেখে ঠিকাদারবাবু কোনো এক অজ্ঞাত কারণে সেখান থেকে হাত পা গুটিয়ে নেয়। প্রায় 10 বছর যাবৎ একই অবস্থায় রাস্তাটি পড়ে আছে। পূর্ত দপ্তর কর্তৃক এই বেহাল রাস্তাটি মেরামতের কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। বর্তমানে এই রাস্তা ধরে যানবাহন চলাচল এক প্রকার বিপজ্জনক, যদিও প্রায় সময়ই ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে। এই বেহাল রাস্তা ধরে বিশেষ করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গন্ডাছড়া বাজার থেকে তাদের রেশন সামগ্রী নিয়ে যেতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। শুধু তাই নয়, বর্ডার ফেন্সিং কাজের নির্মাণ সামগ্রী নিয়ে যেতেও দারুণ অসুবিধায় পড়তে হচ্ছে। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রী, গর্ভবতী মহিলা, বয়স্কদের যাতায়াতেরও ভীষণ অসুবিধায় পড়তে হচ্ছে। এরপরও এইরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারে পূর্ত দপ্তরের কোনো হেলদোল নেই। রাস্তাটি সংস্কারের দাবিতে এলাকার জনজাতিরা বেশ কয়েকবার গন্ডাছড়া রাইসাবাড়ি মূল সড়ক অবরোধ করে। বরাবরই পূর্তবাবুরা অবরোধকারীদের আশ্বাস দেন খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন হয়নি। এই রাস্তাটা হয়েছিল আমরা রত্নগর টু এসকেপাড়া রাস্তা, এখন প্রায় 6-7 বছর রানিং চলতেছে। এই রাস্তাটা এরকমই আছে শুরু। আমরা চাই এই রাস্তাটা মানে কন্ট্যাক্ট কি হবে কেউ এটা আমরা জানি না। এটি আমরা শুনছিলাম আগে মানে পিডব্লিউটিতে এই কাজটি হয়েছিল, কিন্তু কাজটি হয়েছিল এতটুকু হয়েছিল, আর কোনো পাত্তা নেই। আজ এখন এটি হয়েছিল প্রায় 15 নাকি 2016-তে। সাপোজ ধরো 2016-তে এই কাজটা হয়েছিল, 2016 আজকে তো এখন 24 চলতেছে। এখন 24-এর ভিতরে এখন কোনো কিছু আমাদের এই জায়গাটা কেউ আসিও নি এবং এই রাস্তাটা দেখিও নি। তাহলে আমরা এই গ্রামে এমন যে প্রবলেম হইতেছে, আমরা যেমন একটা রুগী, যে কোনো একটা ডেলিভারি হোক, যে কোনো একটা এমার্জেন্সি রোগী হোক, আমরা নিয়ে যেতে আমাদের একদম প্রবলেম। গাড়ি আসতে চাই না এবং যাইতেও চাই না। তাহলে এখন আমরা এখানে যে বসবাস করতেছে এতটুকু আজ পর্যন্ত শুধু আমাদের ভিতরেও না, এখন এখানেও আছে আমরা যে গভর্নমেন্টের যে এখন বিএসএফেরা, হেদেরও একটু প্রবলেম, হেরে আসতে যাইতে অনেক প্রবলেম হতেছে। এলাকাবাসীর মধ্যে প্রচন্ড ক্ষোভ দেখা দিচ্ছে। তাদের এই ক্ষোভ যে কোনো সময় বহিঃপ্রকাশ ঘটতে পারে, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার দপ্তর রাস্তা নির্মাণে কোনো উদ্যোগ গ্রহণ করে কিনা। তার দিকে তাকিয়ে আছেন সীমান্তবর্তী এসকে পাড়ার গন্ডাছড়াবাসী। সান্দন টিভি। শনিবার গঙ্গানগরে উত্তর জেলা আবগারি দপ্তর এক অভিযানে প্রচুর পরিমাণে দেশীয় মদ তৈরি করার সামগ্রী উদ্ধার করে। এলাকায় অভিযান চালিয়ে একের পর এক ডেরা গুড়ি দিলেও এই দেশীয় মদ তৈরির কোনো মালিক প্রকাশ্যে আসেনি। আজকের এই অভিযানে 4 লক্ষ টাকার উপর দেশীয় মদ বানানোর সামগ্রী ধ্বংস করা হয়েছে বলে উত্তর জেলা আবগারি দপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আবগারি দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের এক্সাইজ প্রিভেন্টিভ স্টাফ গত কিছুদিন ধরেই আমরা অবৈধ বাংলা মদ এবং পাচুয়াই বিরোধী অভিযান করছি আমরা, এবং এখন আমরা করে যাচ্ছি আমরা। এবং গত কিছুদিন তো আমরা ডিস্ট্রাকশন অনেক কিছু করেছি, কিন্তু আজকে আমরা এসেছি এখানে গঙ্গানগরে প্রায় 177টা বালতি পাচুয়াইয়ের বালতি আমরা ধরেন, প্রত্যেকটা বালতিতে প্রায় 6 কেজি বা 7 কেজি থাকতে পারে, এমনই ওজনের আমরা প্রায় 177 নং আমরা বালতি আমরা ডেস্ট্রয় করেছি। সাথে আমরা লিকুইড প্রায় 17 লিটারের মতো লিকুইড আমরা অন দ্য স্পট আমরা ডেস্ট্রয় করেছি। এবং এটার সাথে সাথে আমরা এই পাচুয়াই বানানোর লেগিয়া তারা বাদও রেডি করছিল, ওইটা তো আমরা প্রায় 30-40 কেজির মতো বাদ আমরা ডেস্ট্রয় করেছি। মোটামুটি ভ্যালু 3-4 লাখ টাকা তো হবে। এখন আমরা এটা করিনি, তো করে আমরা জানতে পারবো আসল কত আমরা ডিস্ট্রাকশনে আমরা করতে পারছি। কিন্তু এখন ধরে নিই মোটামুটি 3-4 লক্ষ টাকার আমরা এই পাচুয়ায় আমরা ডিস্ট্রাকশন করেছি। ভাতিজার হাতে আক্রান্ত কাকা। ঘটনা শুক্রবার রাতে মেলাঘরের ইন্দিরানগর এলাকায় 8 নং ওয়ার্ডে
জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে মসজিদে ইফতারকে কেন্দ্র করে বাগযুদ্ধ শুরু হয়। পরে মানিক ভূঁইয়া তার কাকা আব্দুল কালামের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে ভাতিজার ধারালো অস্ত্রের আক্রমণে মাটিতে লুটিয়ে পড়ে কাকা আব্দুল কালাম। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে আব্দুল কালামকে রক্তাক্ত অবস্থায় সোনামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবুল কালামের প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেয়। ঘটনাকে কেন্দ্র করে আবুল কালামের পরিবারের লোকজন অভিযুক্ত মানিক ভূঁইয়ার বিরুদ্ধে মেলাঘোর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মানিক ভূঁইয়া। তারা জবরাজাটি করছে যে ওই আমার বাতি যারা মসজিদেতে বাইর করে দিয়েছে কিতা কিতা হয়েছে আমি জানি না, আমি মাঠের মধ্যে কাজ করি। ওই আমি ওই দেখেন আমার কোবাইছে যে ওই দেখেন আর এটি হয়েছে মসজিদা আমার বাতি যা উদ্যানি গেছে আমদা উদ্যানি গেছে মসজিদা জামানোর ঘরে আমার বাতি যারা টান দিয়ে যে কোপ আছে টান দিয়ে গর্তে বার করে দিতে মানিককা বার করে দিয়ে কত বাহারে লই আগে এরপর আমি কইতে আছি তুই কাইরম গর্তে আস তার লগে করি তুই বেশি কথা কবি না এখানে শর্টকাটে তোর ধান্দা করে গেলাই। এরপরে যতজন লোক আছিল মসজিদে তারা করে রাখ রাখ পরে হইব নামাজের পর হইব নামাজের পরে কথাটা কইছে জানতে হ্যাঁ যায় আর বাবুরা আনছে আনন্দের পরে এবারে শুরু হয়েছে আর কি তারা ফিরাফিরি। গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ এক কুখ্যাত নেশা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এর সাথে পাওয়া যায় 11 গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য প্রায় 50,000 টাকা। এছাড়া আটক করা হয় তার বাইকটি। যাত্রাপুর থানার ওসি জানায়, গোপন খবরের ভিত্তিতে থানা সংলগ্ন নির্দিষ্ট জায়গায় উৎপেতে বসেছিল পুলিশ। কিছুক্ষণ পর সোনামুড়া থেকে বিলুনিয়ামুখী বাইপাস সড়ক দিয়ে কুখ্যাত নেশা পাচারকারী কৌশিক দাস দ্রুত বেগে আসে। তখন পুলিশ সিগন্যাল দিয়ে তাকে আটক করে তল্লাশি চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু তথ্য পাওয়া যায়। যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানায়, আগামী দিন তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রেজিস্টারভুক্ত করে কোর্টে সোপর্দ হবে। পাচার কাজে ব্যবহৃত বাইকটির নম্বর TR01AB 4687। অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দুপুরবেলা আনুমানিক 2:15 নাগাদ আমার কাছে একটা গোপন খবর আসে, সোনামুড়ার দিক থেকে একটা বাইক সাদা কালার অ্যাপাচি, সে একটা যুবক আসছে, ওর সাথে ব্রাউন সুগার থাকার প্রবল সম্ভাবনা আছে। তো অ্যাকর্ডিংলি আমি আমার স্টাফ তো বাইকটাকে ডিটেইন করে বাইকটা সার্চ করি, তারপর ওর বডি সার্চ করি। ওর বডি সার্চ করে যখন দেখলাম যে ওর একদম প্যান্টের ভিতরে লুকানো ছিল একটা সাবানের কেস, তো ওটার মধ্যে আমরা ব্রাউন সুগার পেয়েছি। তো ছেলেটা জিজ্ঞেস করে নাম জানতে পারলাম, সে কৌশিক দাস, ওর বাড়ি বিলোনিয়ার মনিরমুখ। তো অ্যাকর্ডিংলি আমরা যেহেতু ব্রাউন সুগার একটা এনডিপিএস আইটেম, আমরা তাকে অ্যারেস্ট করি। ব্রাউন সুগারটা ওজন করি, ওজন করে দেখলাম এটা 10.980 গ্রাম, এটা একটা কমার্শিয়াল কোয়ান্টিটি। তো আমরা তাকে অ্যারেস্ট করেছি, একটা স্পেসিফিক এনডিপিএসে আমরা কেস নিয়েছি। কালকে তাকে কোর্টে ফরওয়ার্ড করবো এবং রিমান্ডে আনবো। রিমান্ডে এসে আমরা টোটাল থরো ইন্টারভিউশন করে তার বাকি যে চেইনটা ব্রেকআপ করার জন্য চেষ্টা করেছি। আমরা তার বাইকটা সিজ করেছি, মোবাইলটা সিজ করেছি, আমরা ইনভেস্টিগেশন করছি। গত রবিবার কালবৈশাখী ঝড়ে বিশালগড় মহকুমার লেম্বুতলি এবং চম্পামুড়া এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। মানুষের বাড়ি ঘর থেকে শুরু করে ওই এলাকায় মানুষের একমাত্র আয়ের উৎস রাবার বাগান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। ঘটনার দুদিনের মাথায় লেম্বুতলি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি সেদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করে কথা বলেন এবং যাদের বাড়িঘর ভেঙে তছনছ হয়ে গিয়েছিল তাদেরকে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সে অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলি মহকুমা প্রশাসনের কাছে সাহায্যের জন্য আর্জি করেছে, কিন্তু বাড়িঘর ক্ষয়ক্ষতি হওয়ার কিছু সাহায্য না হয় পেয়ে যাওয়া যাবে। তারা কিন্তু যারা রাবার বাগানের উপর ভরসা করে তাদের পরিবার প্রতিপালন করছেন, তাদের সে রাবার বাগানের শত শত গাছ কালবৈশাখী ঝড়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে, যার ফলে তাদের রাবার বাগান থেকে আয়ের উৎস বন্ধ হয়ে গেছে।
বর্তমানে এই অবস্থায় দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত রাবার চাষিরা কিভাবে তাদের পরিবার প্রতিপালন করবেন তা ভেবে তারা দিশেহারা। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী যদি তাদের পাশে এসে না দাঁড়ায় তাহলে তাদের বেঁচে থাকার মতো আর কোনো রাস্তা খোলা থাকবে না। রবিবারে সকাল 7টা প্রায় 30 এরকম সময় এক আচমকা ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে আমার 11 কানি প্লট 2010-এ আমি বাগানটা করছি। 2010-এর পরে আমি বাগানটা কাটতেছি 4 বছর 5 বছর ধরে। বাগানটার দিকে আমার পিতৃ সম্পদ বাবার, এরপর 2 ভাই, আমার নাম মানিক কুমার লস্কর, বাবা শ্রী লেট দেবেন্দ্র চন্দ্র লস্কর, ভাই বিমল চন্দ্র লস্কর। আমরা 2 ভাইয়ের যৌথ বাগান। এই বাগান দিয়ে আমরা 2 ভাইয়ের পরিবারে খুব সুন্দর করে চলছিল। কিন্তু এই যে আচমকা এই যে ঘূর্ণিঝড় আমাদের পরিবারটি একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। যদি এই দুর্দিনে আমাদের ত্রিপুরা সরকার, আমাদের মানিক স্যার মহাশয় এবং রাবার বোর্ড যৌথভাবে যদি আমাদের সহায়তা করে, তাহলে আমাদের বাজার কোনো রাস্তা নেই। আমাদের এই বাগান দিয়ে আমাদের পরিবারটা চলতো এবং আমরা খুব ভালো চলছি। বর্তমান সরকার, সেই সরকারের মানুষের পক্ষে সরকার, সেই সরকার যদি মানুষের প্রত্যেকটা প্রফেসর মানিক শাহজি মানুষের জন্য কাজ করে, আমাদের এই কষ্টের দিনে যদি উনি আমাদের পাশে দাঁড়ান এবং আমাদের আর্থিক সহায়তা করে, তাহলে আমরা আগামী দিন তাদের কাছে কৃতজ্ঞ থাকব। এবং এই রাবার বোর্ড এবং ত্রিপুরা সরকার তাদের কাছে আমাদের একদম হাত জোড়ে মিনতি করছি যে আমাদেরকে যাতে রক্ষা করে। ঈদ এবং চৈত্র মাসের কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে সোনামুড়া বাজার। একদিকে যেমন চলছে চৈত্র মাস, অন্যদিকে চলছে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান। আর এই রমজান মাস প্রায় শেষের দিকে চলে এসেছে। মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর। 11 এপ্রিল নতুন চাঁদ দেখার সাথে সাথে পালিত হবে ঈদ উল ফিতর। ঈদ উপলক্ষে একদিকে যেমন বাড়ি ঘরে সেমাই তৈরিতে ব্যস্ত গৃহিণীরা, অন্যদিকে ঈদের জামা কাপড় কিনতে ভিড় জমাচ্ছে বাজারে। সম্প্রতি সোনামুড়ার ব্যবসায়ীরা বছরে 2টি উৎসবের জন্য অপেক্ষায় থাকে, একটি দুর্গাপুজো, অপরটি ঈদ। ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় গত কয়েক বছরের তুলনায় অনেকটাই ভালো যাচ্ছে এবারের বাজার। অনলাইনে কেনাকাটাও তেমন প্রভাব পড়েনি তাদের ব্যবসায়। ঈদ ফিতরের কাপড় কেনাকাটায় পাশাপাশি চাহিদা থাকে সেমাইয়েরও। বিভিন্ন দোকানের সামনে সেমাইয়ের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। কাপড়ের সাথে সাথে ভালো সেমাইও বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন সেমাই বিক্রেতারা। ক্রেতারাও তাদের পরিবারের জন্য কেনাকাটায় ব্যস্ত। সব মিলে এবার জমজমাট ঈদ এবং চৈত্র মাসের বাজার সোনামুড়ায়। হয়তো আবার এই যে মোটামুটি ভালো চলে হচ্ছে, মোটামুটি কাস্টমার আছে, আমাদের বেচাকেনি ভালো হচ্ছে। ঈদের বাজার কেনাকাটা করার জন্য আইছেন? ঈদের বাজার কেনাকাটার জন্য। কেমন চলছে এবার ঈদের বাজার সোনামুড়া? এবার তো ভালো, মাশাআল্লাহ, ঠিক আছে সবকিছু। সেমাই কেমন চলছে বিক্রি? হ্যাঁ, ভালো চলছে। কয়দিন হয়েছে এখানে বইছো সেমাই লইয়া? হয়ে গেছে 12-13 দিন। নাকি ঈদ উপলক্ষে? হ্যাঁ, ঈদ উপলক্ষে। ঈদ আর কেমন দিন বাকি? 4-5 দিন। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথা মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে এক বাজার সভা অনুষ্ঠিত হয় শনিবার। তিপ্রামথার 44 রাইমা ভ্যালি ব্লক কমিটির উদ্যোগে তুই চাকমা বাজারে হয় এই সভা। এর আগে একটি মিছিলে অংশগ্রহণ করেন দলীয় কর্মী সমর্থকরা। পরে সভায় উপস্থিত ছিলেন এম রাজেশ ত্রিপুরা, তিপ্রামথার 44 রাইমা ভ্যালি ব্লক কমিটির প্রেসিডেন্ট ধনঞ্জয় ত্রিপুরা, তিপ্রামথার 44 রাইমা ভ্যালি যুব নেতা মিঠুন ত্রিপুরা, বাসুদেব চাকমা সহ তিপ্রামথার অন্যান্য কর্মী সমর্থকরা। মৎস্যজীবীরা আছে যারা ব্যবসা বাণিজ্য করে, তাদের সাথে যাতে আমরা আগামী দিন কাজ করতে পারি, তাদেরকে সরকারি সুযোগ সুবিধা যাতে আমরা আগামী দিন আরো বেশি করে দিতে পারি, যাতে আমাদের লোক, এই এলাকার লোক নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে, তার জন্য আমরা যাতে সাহায্য সহযোগিতা করতে পারি, ওইটার জন্য আজকে আমরা আপনাদের কাছে আমাদের প্রার্থীর জন্য ভোট চাইছি, যাতে পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারে। সিপিএমরা এলাকাতে এসে প্রচার করে থাকে যে আমরা নাকি এখানে ডুম্বুর জলাশয় বিক্রি করে দিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোট প্রচার অভিযান জারি রাখলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস।
তিনি প্রতিদিন চালিয়ে যাচ্ছেন বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানও। শনিবার ফটিকরায় মণ্ডলের অন্তর্গত ৩ নম্বর বুথে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস নিজে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি, আইপিপি এবং তিপ্রামথা মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে এদিন এ বাড়ি বাড়ি জনসম্পর্ক কর্মসূচি সংগঠিত করা হয়। মন্ত্রী সুধাংশু দাস বলেন, বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে মানুষের দারুণ সমর্থন আদায় করেছে ভারতীয় জনতা পার্টি। মানুষের সমর্থনে স্পষ্ট, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিরোধী দলের জামানত বাজেয়াপ্ত করে প্রার্থী কৃতি সিং দেববর্মা বিপুল ভোটে জয়ী হবেন। আমাদের প্রার্থী কৃতি সিং দেববর্মা সমর্থনে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা মানুষের সাথে আমরা সম্পর্ক করছি এবং মানুষকে আবেদন জানাচ্ছি আগামী ২৬ তারিখ আমাদের প্রার্থীকে পদ্মফুলে ভোট দিয়ে বিপুল ভোটে যাতে জয়ী হয় তার জন্য সহযোগিতা করার জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের যে অভূতপূর্ব সমর্থন আমরা পাচ্ছি, এটা সুনিশ্চিত হয়ে গেছে যে এই কেন্দ্রের আমাদের যিনি প্রার্থী তার বিপুল ভোটের ব্যবধানে এবং বিরোধী দলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে কৃতি সিং দেববর্মা বিপুল ভোটের ব্যবধান। ভারত সরকারের তরফে বেকারদের জন্য বিভিন্ন প্রকল্পে ঋণের ব্যবস্থা করা হয়েছে। এ নিয়ে শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জিরানিয়া মহকুমার গীতবিতান হলে। এই আলোচনা সভার উদ্যোক্তা মানব আশা ফাউন্ডেশন। কেন্দ্রীয় সরকারের এই সমস্ত প্রকল্পের অধীনে যে সমস্ত বেকাররা ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করে দিয়েছে, এদিন এই আলোচনা সভার মধ্য দিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। আগামী দিনে বেকারদের ঋণ প্রদান করার ক্ষেত্রে কি ধরনের পদ্ধতি রয়েছে সে নিয়েও আলোচনা হয় এদিনকার এই আলোচনা সভায়। ঋণ দেওয়ার পর বেকাররা কিভাবে সে সমস্ত ঋণ পরিশোধ করতে সক্ষম হবে সেই বিষয়টির উপরেও আলোচনা করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পাপিয়া হালদার সহ মানব আশা ফাউন্ডেশনের প্রতিনিধিরা। আমরা আজকে যে অনুষ্ঠানটা এখানে আয়োজিত করেছি সেটা ভারত সরকারের বিভিন্ন বেকারদের জন্য যে বিভিন্ন স্কিমে লোনের ব্যবস্থা করা হয়েছে, তো সেই নিয়ে আজকে একটা আমরা আলোচনা সভা এখানে আয়োজিত করেছি। তো সেই আলোচনা সভায় এখানে যারা প্রকল্পের লোন নিয়ে যারা বিভিন্নভাবে সেটা আবার রিটার্ন করেছেন ওদেরকে আমরা সম্মানিত সার্টিফিকেট প্রদান করেছি এবং আগামী দিনে বেকাররা যারা লোন নেবে তাদের কী কী পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং বিভিন্ন ব্যাংকের থেকে যারা লোন নিচ্ছে তো তারা লোনগুলো কীভাবে ব্যাক করবে সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে শনিবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের একটি পথযাত্রা অনুষ্ঠিত হয়। এ পদযাত্রায় উপস্থিত ছিলেন পৌর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর গৌতম চন্দ্র সহ আরো অনেকেই। এ পদযাত্রার মধ্য দিয়ে দলীয় কর্মী সমর্থকেরা এদিন বিভিন্ন পথ পরিক্রমা করেন। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, এই বিধানসভা কেন্দ্রে বর্তমান বিধায়কের আমলে কোনো ধরনের উন্নয়ন হয়নি। এই ৬ আগরতলা বিধানসভার মানুষ তা প্রতিফলন করেছে। আজকে রাজ্যের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সার্বিকভাবে যে উন্নয়ন হয়েছে দীর্ঘ ৩৫ বছরের সেই উন্নয়ন হয়নি। আর এলাকার যিনি বিধায়ক মানুষকে প্রতি বছর মানুষকে বোকা বানিয়ে যেভাবে ভোট কালেকশন করে নিজে বিধায়ক হয়েছেন, ওনার দ্বারা এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি। সন্ত্রাস আর একটা অশান্তির বাতাবরণ ছিল। তো এখন এই নির্বাচন এসছে, আমরা খুব আতঙ্কিত, কারণ ওরা কোনো সময় কোথায়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।